ছোটবেলায় আমাকে একটা কুকুর কামড়ে দিয়েছিল। আমি সামনে কুকুর দেখে কাঁপতে কাঁপতে তানহার কোলে লাফ মেরে উঠে পড়লাম। তানহা নিজেকে সামলাতে না পেরে দুজনে মাটিতে পড়ে গেলাম। তানহা চিত হয়ে পড়ে আছে আর আমি তার উপরে। তানহা আমাকে রাগ দেখিয়ে বলল, এই ওঠ আমার উপর থেকে। না, উঠবো না। আগে এই কুকুরকে এখান থেকে তাড়ান। আমি কুকুরকে খুব ভয় পাই। আমি একটা মেয়ে হয়ে যেখানে ভয় পাচ্ছি না, সেখানে তুই একটা দামড়া ছেলে হয়ে ভয় পাচ্ছিস। ছোটবেলা একবার কামড়ে দিয়েছিল, তখন থেকে অনেক ভয় পাই। যেই রাস্তায় কুকুর থাকে সেই রাস্তায় আর আমি চাই না ভয়ে। প্লিজ কিছু একটা করুন। সর আমার উপর থেকে বলছি। না, সরবো না। তানহা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর উঠে দাঁড়ায়। তানহা উঠে দাঁড়াতেই আমি উঠে তানহার পেছনে এসে লুকাই। তানহা কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর কুকুরটা সেখান থেকে চলে যায়। কুকুরটা চলে যাওয়ায় তানহা আর আমি যেন হাঁপ ছেড়ে বাঁচি। তানহা অনেক ভয় পেয়ে গেছিল বললেই চলে। তারপর তানহা আর আমি সামনের দিকে হাঁটতে থাকি। দুজনে চুপচাপ হাঁটছি। চারদিকে আবছা আলোয় হালকা করে অন্ধকার হয়ে গেছে। এই আবছা আলোয় তানহাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি বারবার তানহার দিকে তাকাচ্ছি আর সামনের দিকে হাঁটছি। এমন সময় আমি বললাম, আচ্ছা আপনার কি মনে হয় আমি ভালো না খারাপ? কে তুই? তুই আসলে বেশি খারাপ না, তবে ভালোও বলা যায় না। তুই আসলে একটা বখাটে। এই সবসময় বকাটে বকাটে করবেন না তো, খারাপ লাগে। বাহ, বখাটের আবার ভালো লাগা খারাপ লাগা আছে নাকি? তা কি কি ভালো লাগা খারাপ লাগা শুনি একটু। বকাটে বলতে তাদের বোঝায় যারা রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করে, যাদের কারণে মেয়েদের চলতে বা বাড়ির বাইরে বেরোতে ভয় হয়, তাদের বলে বখাটে। আমরা তো কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না। ডিস্টার্ব করা তো দূরের কথা, তাকাই না পর্যন্ত। আমরা তো আমাদের মতো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিই। মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিলে কি মানুষ বখাটে হয়ে যায়? আর মাঝে মাঝে একটু একটু মারামারি করে থাকি। কেউ যদি ঝামেলা সৃষ্টি করে মারতে আসে, আমরা কি মার খাবো নাকি? আমরাও ঝেড়ে দিই। তারপরে কিছু মানুষ আমাদের দেখতে পারে না, কুত্তার মতো পিছনে ঘেউ ঘেউ করে। যখন সামনাসামনি না বলে, পিছন থেকে বকাটে বলে, তখন খারাপ লাগে। বুঝলাম। এখন ভালো লাগাগুলো একটু বল, একটু শুনি। ভালো লাগা বলতে মানুষ হিসেবে কাউকে ভালোবাসা বা কাউকে ভালো লাগার অধিকার। আমাদেরও তো কাউকে ভালোবাসার অধিকার আছে, কিন্তু কি করার, ওই যে মানুষ বলে বকাটে কোথাকার। যেমনটা আপনি বলছিলেন, এই যে আপনি আমার সাথে এখন হাঁটছেন, এখানে যদি অন্য কোনো মেয়ে থাকতো, তার সাথে হাঁটা তো দূরের কথা, তার সাথে কথা বলতাম না। আপনার সাথে হাঁটছি, আপনার সাথে হাঁটতে ভালো লাগছে। এর কারণ কি জানেন? কি? আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগে বলতে ভালোবাসি। আপনাকে দেখে শুধু বারবার একটা কথাই মনে হয়, সৃষ্টিকর্তা শুধুমাত্র আমার জন্য আপনাকে সৃষ্টি করেছেন। আপনার চোখের দিকে তাকালে আমার মনে এক অনুভূতি সৃষ্টি হয়। বিশেষ করে আপনার ঠোঁটের দিকে ওই তিলটা আমাকে প্রতি মুহূর্তে দুর্বল করে তোলে। আপনার দিকে তাকালে এক মায়ায় হারিয়ে যাই। আপনার সাথে পরিচয় হওয়ার দুদিন হলেও এই দুদিনে অসম্ভব ভালো লাগে আপনাকে। তুই আসলে মজা করতে করতে অনেক দূরে চলে গেছিস। যেখান থেকে তোর ফিরে আসা উচিত। এটা তোর ভালো লাগা, এখান থেকেই শেষ কর। এই ভালো লাগা, এটা তোর ক্ষণিকের আবেগ মাত্র। ভালো লাগার আবেগ থেকেই গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে থাকে। আমার ক্ষেত্রেও ঠিক তাই। এই ভালো লাগা থেকে আমি আপনাকে ভালোবাসি। তুই যেটা বলতে চাইছিস সেটা সম্ভব না। কেন সম্ভব না? প্রথমত, তুই আমার ছোট পিচ্চি, আর দ্বিতীয়ত আমার বয়ফ্রেন্ড আছে। ওকেই ঘিরে আমি আমার মহাকাশ বৃত্ত এঁকেছি, যার নাম দিয়েছি আমি আমার পৃথিবী। যাকে ঘিরেই আমি আমার পৃথিবী সাজিয়েছি, তাকেই আমি বিয়ে করব। আপনার সাজানো সেই পৃথিবী আমি ধ্বংস করে দেব। জানে মেরে ফেলবো আমি ওকে। বাঁচতে দেব না আমি ওকে আর এই পৃথিবীতে। আর আপনার সাজানো পৃথিবীতে শুধু একজনই থাকবে, আর সেটা হলাম একমাত্র আমি। রাত যেটা চায় সেটাই পায়, যা পায় না তা কেড়ে নেয়। মাইন্ড ইট। আমি কথাগুলো খুব রেগেই বললাম। আমার চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। সেই ঠিক প্রথম দিনের মতো। তা না ভাবতে পারিনি আমি এতটা রেগে যাব। তা না শান্ত গলায় আমাকে বলল, দেখ, যদিও তোকে এটা বলা ঠিক হবে না, তবুও বলছি। ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছি। ফিজিক্যাল রিলেশন বলতে তো বুঝিস, সব কিছু হয়ে গেছে আমাদের মধ্যে। তবু আমার আপনাকেই চাই। দেহটা অন্য কাউকে দিন, সমস্যা নেই, কিন্তু মনটা আমার লাগবেই। আমার কথাগুলো শুনে তানা নিস্তব্ধ হয়ে যায়। তানা কি বলবে কিছু বুঝতে পারছে না, চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার মুখ থেকে এমন কিছু কখনো আশা করিনি, আর ভাবতে পারিনি। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করলো। আমি আমার নিজের রাগ কন্ট্রোল করে নীরবতা ভেঙে তানহাকে বললাম, এখন কি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন,
নাকি থানায় যাব? অনেক রাত হয়ে গেছে, চলুন। চল। সরি, একটু নিজের কন্ট্রোলের বাইরে চলে গেছিলাম। তবে যেটা বলছি সবটা ঠিক বলেছি। মুখের কথা ভেবে আবার উড়িয়ে দেবেন না। রাত যা চায় তাই পায়। তানহা আমার কথা শোনার কিছুই বলল না, কারণ তানহা জানে আমি যা বলি তাই করি। আমি আর তানহা থানার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে তানহা স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আমার শেষ কথাটা এখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এসব কথা তানহা মাথা থেকে ঝেড়ে ফেলে আমার সাথে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা থানায় চলে যাই। থানায় আসতেই আমি আর তানহা তাকিয়ে দেখি আবির আর ফাহিম লকআপের ভেতরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তখন তানহা বলল, কি রে, এত রাতে না ঘুমিয়ে এভাবে তাকিয়ে আছিস কেন? তাকিয়ে থাকবে না তো কি করবে? আমরা এখানে বসে মশার কামড় খাবো, আর আপনি বাইরে গিয়ে প্রেম করবেন? একদম বাজে কথা বলবি না। আমরা এমনি বাইরে গেছিলাম। হুম, তা তো বুঝতেই পারছি। এত রাতে বাইরে গিয়ে কি করলেন? বাইরে গিয়ে যে লুতুপুতু করেছেন তার প্রমাণ হচ্ছে রাজের গালে তাকিয়ে দেখুন, আপনার লিপস্টিক মুছতে ভুলে গেছে। ফাহিমের কথা শুনে তানহা আমার গালের দিকে ভালোভাবে তাকায়। তানহা দেখতে পায় হালকা একটু লিপস্টিক লেগে আছে। আমি নিজের গাল পরিষ্কার করে নিয়ে ফাহিমকে বললাম, আরে মামা, কুকুর দেখে ভয় পাইছিলাম, তাই ওনার গায়ের উপর পড়ে গেছিলাম, সেখান থেকে হয়তো লিপস্টিক লেগে গেছে। আমাদের আর বোঝাতে হবে না, সব বুঝেছি আমরা। এখন চল মামা, ট্রিট দিবি। মামা মানে? কি রে, তোরা একে অপরকে চিনিস? হুম, ওরা দুজন হলো আমার জানে জিগা দোস্ত, আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার ভাই। তাই তো বলি, এদের ব্যবহার আর এরা বেয়াদব কেন এত। এখন বুঝলাম কেন তোর মতো এরাও এত বেয়াদব। তিনজনেই বেয়াদব বখাটে কোথাকার। তিনজনকে একসাথে চলাফেরা করে সবাই একই বেয়াদব হয়েছে। একজন তো অন্তত ভালো হতে পারতে। আমাদের ভালো হওয়া লাগবে না, কারাবাচি তাতে আপনি আমার বন্ধুর প্রেমে পড়ে গেছেন। আর ভালো হলে তো বাসা থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতেন। এই, তোরে ও বললো না আমি বললাম যে আমরা একে অপরের সাথে প্রেম করি? আমাদের বলা লাগবে না, আমরা জানি। তাই জন্য এত একটু আগে বাইরে গিয়ে লুতুপুতু করে আসলেন। তোরা দেখতেছিস সবাই একরকম জেদি, কোনো কিছুই বুঝতে চাস না। হুম, এখন সব কথা বাদ দিন, চলেন ভাবি। আপনি আর রাজ মিলে একটা ট্রিট দিবেন। তোর ট্রিটের গুষ্টি মারি। ভাবছিলাম 2 দিন এখানে রেখে তোদের ছেড়ে দিব, কিন্তু না, তোদের শাস্তি আরো 2 দিন বাড়লো। আমার সাথে বেয়াদবির, থাক জেলের ভেতর। আর আমি তো আপনার সাথে কিছুই করিনি। তুই কাল সকালে ছাড়া পাবি। কিরে, এখনো বাহিরে দাঁড়িয়ে কি করছিস? ঢুক ভেতরে। তানহা কথাটা বলেই আমাকে ধরে ভেতরে ঢুকিয়ে দিল। তারপর তালাটা লাগিয়ে তার টেবিলে গিয়ে বসলো। আমি তো কিছু বললাম না, কারণ সকাল হলেই ছাড়া পাবো, তাই এখন আর কোনো টেনশন নেই। আবির আর ফাহিমের তো কাঁদো কাঁদো অবস্থা। তখন আবির আমার কাছে এসে করুণ সুরে বলল, কি রে মামা, সত্যিই কি 4 দিন এখানে থাকতে হবে? আরে টেনশন নিস না, আমি আছি কি করতে। আমি আগে সকালে বের হই, তারপর কোনো একটা আইডিয়া দিয়ে তোদেরও বের করে নিয়ে যাব, সমস্যা নেই। হুম, না হলে কিন্তু তোর না হওয়া বউ তানহাকে আমি তোর বিষয়ে যত কিছু জানি সব বলে দিব। তোর পায়ে ধরি ভাই, তোর কিছুই বলতে হবে না, আমি তোদের বের করে নেব। এমনি তো আমাকে দেখতে পারে না, তার উপর আবার আরেকটা ঝামেলা আছে। কি ঝামেলা? পরে বলবো, ঘুমা, এখন অনেক রাত হয়েছে। তারপর আমি আর কোনো কথা বললাম না। তিনজন দেয়ালে হেলান দিয়ে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যে আমরা কোনোরকমভাবে ঘুমিয়ে পড়লাম। এদিকে তানহা তার টেবিলে এখনও বসে আছে। তার চোখে মুখে কোনো ঘুম নেই। বারবার তার মস্তিষ্কে আমার বলা কয়েকটা কথা বাজতে থাকে। আমি নাকি তার জন্য তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো। আমি তার দেহ চাই না, তার মন চাই। এই দুইটা কথাই তানার মস্তিষ্কে বারবার বাজতে থাকে। তানা তার টেবিল থেকে উঠে জেলের সামনে আসে। তানা তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি। তানা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা মুচকে হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে আমাকে ছেড়ে দেয় তানহা। আমি আবির আর ফাহিমের দিকে তাকিয়ে দাঁত কেলে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে এলাম। আর আমার ফোন আর ওয়ালেট নিয়ে আমি থানা থেকে বের হতেই চারদিক থেকে আলো এসে আমার চোখে লাগে। 2 দিন পর আজ দিনের আলো দেখলাম। এই 2 দিন আমি কোথায় ছিলাম ভাবতে অবাক লাগছে। আমি আমার ফোনটা হাতে নিয়ে দেখি ফোন বন্ধ হয়ে আছে। তাই ফোনটা পকেটে রেখেই ওয়ালেটটা দেখতে থাকি সব ঠিকঠাক আছে কিনা। আমি ওয়ালেটে তাকিয়ে দেখি সব ঠিক থেকেও ঠিক নেই। দেখতে পাই কার্ডসহ সব কিছু আছে, কিন্তু ক্যাশ 10,000 টাকা ছিল যেটা নেই। ওয়ালেটের কোণে শুধু একটা কয়েন পড়ে আছে। আমি এটা দেখে বুকে হাত দিয়ে থানার ভিতরে ঢুকে যাই। আমাকে আবার থানায় ঢুকতে দেখে তানহা বলল, কিরে, তোরে না ছেড়ে দিলাম, তোর কি আবার জেলের ভেতর থাকার ইচ্ছে হয়েছে নাকি? আমার বুক কই, না মানে আমার টাকা কই? তোর টাকা মানে? আমার ওয়ালেটে 10,000 টাকার মতো ছিল, সেগুলো কই? এখন তো একটা কয়েন ছাড়া কিছুই নেই। তুই যে কাল রাতে পরশু রাতে বিরিয়ানি আর কোনো খেলি মনে নাই? কি?
কোক আর বিরিয়ানির দাম 10,000 টাকা নাকি? হুম, সেই রাতে কোক আর বিরিয়ানির দাম বেড়ে 10,000 টাকা হয়েছিল। বিরিয়ানি আর কোকের দাম দোকানদার বাড়িয়েছিল নাকি আপনি? আপনি কি পুলিশ মাইরি? সেকেন্ডে আমার 10,000 টাকা মেরে দিলেন। আপনি তো দেখতেছি ইন্টারন্যাশনাল ঘুষখোর। এই চুপ কর, যা এখান থেকে, না হলে আবার ভরে দিব। আচ্ছা যাই হোক, 10,000 টাকা এগিয়ে রাখলাম তাহলে। এগিয়ে রাখলি মানে? বাসরাতে তো মোহরানা দিতেই হবে, সেখান থেকে না হয় 10,000 টাকা দিয়ে এগিয়ে রাখলাম। তোরে তো আমি। তা না, তার টেবিল থেকে ওঠা মাত্রই আমি দিলাম এক ভোদর, এক দৌড়ে থানার বাইরে। তারপর আমি একটা সিগারেট ধরিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দিই। কিছুক্ষণের ভিতরে বাসায় চলে যাই। কলিং বেল চাপ দিতেই আম্মা এসে দরজা খুলে দেয়। আমার আম্মা আমাকে দেখে কিছু বলতে যাবে, তার আগে ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে দেখতে পাই আব্বু ড্রয়িং রুমে বসে কাগজ পড়ছিল। এমন সময় তাকিয়ে দেখে আমি তার দিকে আসছি। এটা দেখে তিনি খবরের কাগজ নিয়ে মুখের এক সাইডে নিয়ে ঢেকে তিনি তার রুমে চলে যেতে থাকে। তিনি মুখ ঢেকে লুকিয়ে তার রুমে যাচ্ছিল। এমন সময় কে একজন তার সামনে এসে দাঁড়ায়। তিনি মুখের দিকে তাকিয়ে দেখে আমি ওনার সামনে দাঁড়িয়ে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। আমার আব্বু আমাকে সামনে দেখেই জারি খাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন আমি অবাক করে দিয়ে আব্বুকে জড়িয়ে ধরি। সব কিছু আমার আব্বুর যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ যেখানে আমাকে ছাড়াতে না যাওয়ায় জারি খাওয়ার কথা, সেখানে উল্টো জড়িয়ে ধরেছি। তখন আব্বু অবাক হয়ে বলল, কিরে, 2 দিন জেলে থেকে পাগল হয়ে গেলি নাকি? আরে আব্বু না। তাহলে যেখানে আমাকে ঝাড়ি খাওয়ার কথা সেখানে জড়িয়ে ধরছিস, কাহিনী কি বলতো? আব্বু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ছাড়াতে না যাওয়াতে। 2 দিন আগেই তো বললি 10 মিনিটের মধ্যে তোকে ছাড়াতে, আর তোকে আমি ছাড়াতে যাইনি বলে তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস। বিষয়টা কিছুই বুঝলাম না। তুমি ছাড়াতে যাওনি বলেই তো আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি, তানহাকে খুঁজে পেয়েছি। এবং গতকাল রাতে আমি আমার সকল মনের অনুভূতি প্রকাশ করতে পেরেছি। আই লাভ ইউ বাবা, লাভ ইউ বাবা। তানহা আবার কে, আর কারে কি খুঁজে পেয়েছিস? সব কিছু একটু খুলে বলতো। ও তোমাকে তো বলা হয়নি, 2 দিন আগে থানা থেকে যে মেয়েটি ফোন করেছিল তোমাকে, ওর নাম হচ্ছে তানহা। আর তোমার বৌমা। হোয়াট? বৌমা মানে কি, বিয়ে করে ফেলেছিস? আর আব্বু না, আমি বিয়ে করিনি। আমি এই মেয়েটাকে পছন্দ করে ফেলেছি, মানে ভালোবাসি। আর বিয়ে করলে ওই মেয়েটাকেই করব, তাই বললাম তোমার বৌমা। ও, ভালোভাবে বলবি তো, আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করতাম। কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোকে পছন্দ করলো কিভাবে? তোর মতো বখাটে ছেলেকে কেউ পছন্দ করতে পারে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি এটাই বললে? বাহ, ভালো। যা সত্যি তাই তো বললাম। একটা মেয়ে কেমনে তোকে পছন্দ করে? ফাজলামো করতেছে আমার সাথে। আর মেয়েটাকে আমি পছন্দ করি, মেয়েটা আমাকে না। জানতাম তোকে কেউ পছন্দ করতে পারে না। আমি এত কিছু জানি না, মেয়েটাকে আমার লাগবে মানে লাগবে। আজ পর্যন্ত তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। এটা কি কোনো জিনিস পাইছিস লাগবে মানে লাগবে? মেয়েটা যদি রাজি না হয় তাহলে কিভাবে এনে দিব তোকে? আমি এত কিছু জানি না, আমি বিয়ে করলে ওই মেয়েকেই করবো। তোমরা ওর ফ্যামিলির সাথে কথা বলো। কেমন কথা বলবো? তুই কি কোনো জব করিস যে একটা মেয়ের বাপ তোকে মেয়ে দিবে? সারাদিন তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াস আর রাতে বাড়ি ফিরিস। এটা বললে তো কোনো মেয়েই তোকে দেবে না কেউ। আমি কিছু জানি না, আমার ওই মেয়েকে লাগবে মানে লাগবে। আচ্ছা, একটা কাজ কর, তুই অফিসে বস, আমি এবার রেস্ট নেই। তুই অফিসে বসলে তো আমি মেয়েটার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারি। আমি পারবো না অফিসে বসতে, আমি এমনিতেই ঠিক আছি, বিন্দাস। হুম, তুই এভাবে বখাটিদের মতো চলাফেরা কর। আমি মেয়েটার বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যাই, তারপর আমাকে বাটা স্যান্ডেল দিয়ে পিটাক। তুমি বিয়ের প্রপোজাল নিয়ে যাবে কি না? না, আমি পারবো না। আগে তুই অফিসে বস, কয়েক মাস যাক, তখন তো বলতে পারবো ছেলে এই করে সেই করে, তারপর বিয়ের প্রপোজাল নিয়ে যেতে পারি। তাহলে তুমি বিয়ের প্রপোজাল নিয়ে যাবে না? না, তুই যদি অফিসে বসিস তাহলে আমি প্রপোজাল নিয়ে যাব, তার আগে না। তাহলে ঠিক আছে, আমি যদি মেয়েটাকে কোনো মতে রাজি করাতে পারি, বা মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তাহলে কিন্তু আমি মেয়েটাকে নিয়ে ভাগবো, তখন কিছু বলতে পারবে না। তোর কথা শুনে হাসি পাচ্ছে। তোরে করবে কোন মেয়ে পছন্দ? তোর মতো বকেটাকে ছেলেকে কেউ ভালোবাসবে? তাও আবার যে সে মেয়ে না, পুলিশের চাকরি করা মেয়ে। বিষয়টা হাস্যকর। তুমি আমার ট্যালেন্ট জানো না আব্বু, আমি যেটা বলি সেটা করে দেখাই। আমি মেয়েটাকে রাজি করাবো মানে মেয়েটা আমাকে ভালোবাসবেই। ওকে ফাইন, তোকে যদি মেয়েটা ভালোবাসে তাহলে আমি কথা দিচ্ছি, আমি নিজে মেয়েটার বাসায় তোদের দুজনের বিয়ের প্রপোজাল নিয়ে যাব। জাস্ট 3 মাসের মধ্যে আমি তোমাকে তানহাকে পটিয়ে দেখাবো।
আচ্ছা ঠিক আছে, আর যদি না পটাতে পারিস? তানহাকে আমার জীবনে পাওয়ার দুইটা মাত্র রাস্তা। প্রথমত হলো তানহাকে আমার প্রেমে ফেলা, আমার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করা। আর দ্বিতীয়ত হলো তার ফ্যামিলিকে রাজি করা, যে কোনো মূল্যে হোক। আমার তানহাকে চাই মানে চাই। তুই যদি প্রথমটাতে হেরে যাস, তার মনে যদি তোর জন্য ভালোবাসা সৃষ্টি না হয়, তখন? তখন তো দ্বিতীয় রাস্তাটাই বেছে নিতে হবে। আই মিন, তার ফ্যামিলিকে রাজি করাতে হবে। তার ফ্যামিলিকে আমি রাজি করাতে পারি, তার আগে তোকে অফিসে বসতে হবে, আর আমার সব দায়িত্ব তোকে বুঝে নিতে হবে। যদি আমি প্রথমটাতেই জিতে যাব, এই কনফিডেন্স আমার আছে। তারপরে তোমার শর্তে আমি রাজি, কারণ তানহাকে আমার জীবনে লাগবে মানে লাগবেই। তুই যদি প্রথমটাতে হেরে যাস, মানে তানহা নামের মেয়েটা যদি তোকে না ভালোবাসে, তাহলে আমার সব দায়িত্ব তোকে বুঝে নিতে হবে, আর তোর সাথে তানহা নামের মেয়েটার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, ডান। তবে তার আগে আমাকে ছোট্ট একটা বাধা টপকাতে হবে। কি বাধা? সেটা তোমার জানতে হবে না। তুমি শুধু চেয়ে দেখো সামনে কি হয়, আর আমি কিভাবে তানহাকে রাজি করাই আর আমার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করাই। ওকে, দেখবো তোকে কোনো মেয়ে ভালোবাসে। তোর হাতে সময় জাস্ট 3 মাস। 3 মাসে যদি তানহা নামের মেয়েটাকে রাজি না করাতে পারিস, তো তোকে অফিসে বসতে হবে। কথাটা মাথায় রাখিস। যদিও 100% এটাই হবে, তবুও বলে রাখলাম। আমার আর আমার আব্বুর সব কথোপকথন আমার আম্মু মনোযোগ দিয়ে শুনছিল। আমি আর আমার আব্বুর কথা শেষে তখন আমার আম্মু বলল, আমার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু তোমাদের দুজনকেই বাসা থেকে বের করে দিব। আরে আম্মু, হবে হবে, তোমার পছন্দ হবে। তাহলে একদিন বাসায় নিয়ে আসিস, আমি দেখবো। আগে তো রাজি করাই, তারপর না হয় বাসায় নিয়ে আসবো। তোর প্রতি আমার বিশ্বাস আছে, তুই পারবি, আমার হীরের টুকরো ছেলে। এইভাবেই তো আদর করে করে ছেলেটাকে নষ্ট করেছো। তুমি চুপ করো। দুই দিন ছেলেটা আমার জেলে ছিল, তুমি ছাড়িয়ে আনতে যাওনি, সাথে আমাকেও যেতে যাওনি। ছেলেটা আমার 2 দিন কি খেয়েছে, কেমন থেকেছে সেই জানে। আহারে, ছেলের জন্য মায়া হয়, তাই না? একমাত্র ছেলে, আমার মায়া হবে না? রাজ, তুই রুমে গিয়ে ঘুমা। 2 দিন ঠিক মতো হয়তো ঘুমাতে পারিসনি, তুই ঘুমা। ততক্ষণে আমি তোর পছন্দের খাবার রান্না করি। এই না হলে আম্মু, লাভ ইউ। আমি আমার আম্মুর দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে উপরে চলে আসলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। এই 2 দিন ঠিকমতো একটু ঘুমাতে পারিনি। আমার চোখে মুখে অনেক ঘুম, যার ফলে শুয়ে পড়তেই কয়েক মিনিটের মধ্যে আমি ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। এক ঘুমে প্রায় বিকেল 5টায় ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। তারপর খাবার খেয়ে বাইরে চলে এলাম। আমি 3 রাস্তার মোড়ে এসে একটা সিগারেট ধরে ভাবতে লাগলাম, আবির আর ফাহিমকে কীভাবে তানার থেকে ছাড়িয়ে আনা যায়। আমি বেশ কিছুক্ষণ ভাবার পর একটা মুচকি হাসি দিয়ে একটা গোলাপ ফুল আর চিঠি নিয়ে থানার উদ্দেশ্যে হাঁটা দিই। বেশ কিছুক্ষণের মধ্যেই থানার সামনে চলে যাই। আমি থানার সামনে দাঁড়িয়ে আছি। আমি গোলাপ ফুলটা আর চিঠিটা নিজের কাছে লুকিয়ে সোজা থানার ভিতরে দিলাম ভোদর। আমি এক দৌড়ে থানার ভিতরে ঢুকে যাই আর থানার টেবিলের সামনে গিয়ে হাঁপাতে থাকি। আমাকে এভাবে দৌড়ে আসতে দেখে থানা কিছুটা বিচলিত হয়ে যায় আর অস্থির হয়ে আমাকে জিজ্ঞাসা করে, কি রে, কি হয়েছে? এভাবে দৌড়ে আসলি কেন? আর এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আবির। আবির তো এখানে। কেন? আবিরের কি হয়েছে? আবিরের দাদু খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। বাঁচবে কিনা জানি না, তবে শেষবারের মতো আবিরকে একটু দেখতে চাইছে। বলিস কি? তাড়াতাড়ি আবিরকে ছেড়ে দিন। এক্ষুনি ছেড়ে দিতেছি। তানার সাথে সাথে আবিরকে ছেড়ে দেয়। ফাহিমকে এখনও ছাড়ছে না। তখন আমি করুণ সুরে আবার বললাম, ফাহিমকেও ছেড়ে দিন না। আমার কথা শুনে তানা কিছু বলছে না। তানা ভাবছে ফাহিমকে ছেড়ে দিবে কি না। তখন তানা ফাহিমের দিকে একবার তাকিয়ে আমার দিকে তাকায়। তখন আমি হাত এক করে করুণ সুরে তানার দিকে তাকিয়ে বললাম, প্লিজ। ঠিক আছে, যা, ছেড়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন তাড়াতাড়ি যা 3 জনে। কই যাব? আরে গাধা, আবিরের দাদুর কাছে। ও তাই তো, এই চল তাড়াতাড়ি। আমি আবির আর ফাহিম থানা থেকে বেরোতেই তানা তার টেবিলে গিয়ে বসলো। তানা তার টেবিলের কোনায় লক্ষ্য করলো একটা গোলাপ ফুল সাথে একটা চিঠি। এই গোলাপ ফুলটা চিঠিটা আমি কথা বলার সময় সবার আড়ালে টেবিলের কোণায় রেখে দিয়েছিলাম। তানা ফুল হাতে নিয়ে নাকের কাছে এনে ঘ্রাণ নিতে থাকে। তারপর চিঠিটা খুলে নিয়ে দেখে এটা একটা লাভ লেটার। তানা লেটারটা পড়তে থাকে। তানা দেখতে পায় লেটারটায় তাকে নিয়ে লেখা, যেখানে তানহাকে ঘিরে কে একজন তার মনের সকল অনুভূতি ভালোবাসার কথা জানিয়েছে। তানহা লেটারটা পড়া শেষ করতেই দেখে শেষে আমার নাম লেখা। তানহার আর বুঝতে বাকি রইল না লেটারটা যে আমি দিয়েছি। তানহা লেটারটা আর ফুলটা যত্ন করে তুলে রেখে মুচকি একটা হাসি দিয়ে নিজে নিজেই বলল, পাগল একটা। এইদিকে
আমি আবির আর ফাহিমকে নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ি। থানা থেকে বেরোতেই আবির দিল এক দৌড়। আবিরকে এভাবে দৌড়াতে দেখে ফাহিম আর আমি অবাক। পিছন থেকে বললাম, কিরে এইভাবে দৌড়ে কই যাস? আবির দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে দৌড় দেয়, কারণ তার দাদু হসপিটালে ভর্তি বলে কথা। আবির আমার কথা শুনে দৌড়াতে দৌড়াতে বলে, আমার দাদু অসুস্থ, হসপিটালে ভর্তি, আর তুই বলছিস কই যাচ্ছিস? আব্বে হালা, সকাল সকাল কে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছিস নাকি? তোর দাদু তো সে 2 বছর আগে পটল তুলছে, এখন কি নতুন করে বেশি উঠছে নাকি? আমার কথা শুনে আবির দৌড়াতে দৌড়াতে আবার থেমে গেল। আবির মনে করলো সত্যি তো, তার দাদু তো সে 2 বছর আগে পটল তুলেছে। তখন আবির আমার কাছে এসে বলে, তাহলে তুই যে বললি আমার দাদু অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে। আব্বে হালা, তোদের বের করার জন্য এই মিথ্যা কথাটা বললাম, এর চেয়ে ভালো আইডিয়া আর খুঁজে পেলাম না। আরে মামা, তুই আসলেই একটা জিনিয়াস। তোর জায়গায় আমি থাকলে তো এরকম আইডিয়া কখনোই আমার মাথায় আসতো না। একটু পায়ের ধুলা দাও গুরু। পায়ের ধুলা নেওয়া লাগবে না, চল এখন এখান থেকে। চল, খুব ক্ষুধা লাগছে। তারপর আমি আবির আর ফাহিম 3 রাস্তার মোড়ে চলে এলাম। একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নিলাম। এবার বিল দেওয়ার পালা। তখন বললাম, কিরে বিল কে দিবে? কেন তুই দিবি? কারণ একটা ট্রিট তোর কাছে পাও না। কিসের ট্রিট? কিসের পাওয়া? এই যে পুলিশ ম্যামের সাথে লুতুপুতু করিস। আরে তোদের আমি কেমনে বোঝাই, আমারে তো দেখতেই পারে না, আবার প্রেম তো দূরের কথা। তাহলে কার রাতে তোর গালের চিহ্নটা কিসের ছিল মামা? আরে তোদের তো বলেছি, কুকুরের ভয়ে ওনার উপরে পড়ে গেছি, যার ফলে ওনার ঠোঁট হয়তো আমার গালে লেগে গেছিল। তাহলে তোরা একে অপরকে ভালোবাসিস না? না, আমার মনের কথা, ভালোবাসা, তাকে ঘিরে অনুভূতি সৃষ্টি ও সব কিছু ওনাকে জানিয়েছি। কি বলেছে? এখানে বড় একটা ঝামেলা আছে, রাস্তায় বড় একটা কাটা বসে আছে। কি ঝামেলা? বাইরে চল, তারপর বলছি। তারপর আমি বিল দিয়ে দিই। বাইরে বের হয়ে সবাই মিলে সিগারেট ধরিয়ে নিই। সিগারেট খেতে খেতে ফাহিম বলল, মামা কি ঝামেলা বল এখন, কিসের কাটা? কাটা বলতে তানহাকে যখন আমার মনের কথা জানালাম, তখন তানহা বলেছে তার বয়ফ্রেন্ড আছে। কি বলিস মামা, মজা পাইলাম। প্রেম করার আগেই ছ্যাঁকা খেয়ে গেলে? আব্বে হালা তোরে তো। তবে তানহার কথাটা আমার বিশ্বাস হচ্ছে না যে তার বয়ফ্রেন্ড আছে। আর তার বয়ফ্রেন্ড থাকলেও আমি তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব, কারণ তানহাকে আমার চাই মানে চাই। এখন কি করবি? তোরা কালকে খোঁজ লাগা, তানহা আগে কোথায় থাকতো, ওর বেস্ট ফ্রেন্ড কে ছিল, ওর বয়ফ্রেন্ডের নাম কি, কোথায় থাকে, কি করে, এটু যেটা আমার লাগবে। ঠিক আছে, সমস্যা নাই, কাজ হয়ে যাবে। তবে এর জন্য আবার তোরে ট্রিট দিতে হবে। ট্রিট নিয়ে তোদের চিন্তা করতে হবে না, সব খোঁজখবর এনে দিবি, আর সাথে সাথে ট্রিট নিয়ে নিবি। ওকে, কাল বিকালে সব কিছু পেয়ে যাবে। এখন এসব টপিক বাদ দে, ভালোভাবে আড্ডা দেওয়া যাক। তারপর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রাত প্রায় 10টা বেজে গেছে। 3 জন মিলে সিগারেট আনতে লাগি। সিগারেট শেষ হলে আমরা যে যার বাসায় চলে যাব। 3 জনে মনে সুখে সিগারেট টানছি। এমন সময় আবির আর ফাহিম আমার পিছনে কিছু একটা দেখে সিগারেট ফেলে দিয়ে দিল এক দৌড়। আমি আবির আর ফাহিমের দিকে তাকিয়ে আছি, কারণ তারা আমার পিছনে এমন কি দেখলো যে সিগারেট ফেলে দৌড় দিল। আমি পিছনে তাকাতে আমার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। পিছনে তাকিয়ে দেখে তানহা আমার দিকে তাকিয়ে আছে অগ্নি চোখে। আমি তানহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢোক গেলাম, যার ফলে আমার মুখে থাকা সিগারেটটা নিচে পড়ে গেল। আমার তো প্রাণ যায় যায় অবস্থা, কি করব কিছু ভেবে পাচ্ছি না। তানহা চোখের দিকে তাকাতে ভয় করছে। আমি কোনো কিছু না ভেবেই নিজের যান বাঁচাতে দৌড় দেওয়ার প্রস্তুতি নিলাম। তানহা যে আমার পেছনে কখন এসে দাঁড়িয়েছে আমি বুঝতেই পারিনি। তানহা আমার দিকে অনেক রেগে তাকিয়ে আছে, আমার শার্টের কলার ধরে। তখন তানহা রেগে আমাকে বলল, কিরে, তোর সাহস কিভাবে হয় আমাকে মিথ্যা কথা বলে বোকা বানানোর? সাহস সেটা তো আমার জন্ম থেকে আছে, আর আপনাকে কখন মিথ্যে কথা বললাম? কি মিথ্যা কথা বললি তাই না? তুই না বিকেলের টাইমে বললি আবিরের দাদু অসুস্থ, বাঁচবে কিনা জানি না, তাড়াতাড়ি আবিরকে ছেড়ে দেন, আর এখন দেখতেছি তোরা আড্ডা দিতেছিস। না, মানে আবিরের দাদু তো এখন সুস্থ হয়ে গেছে, তাই এখানে আসলাম আড্ডা দিতে। আমার কথা শুনে রেগে যায় তানহা, সাথে সাথে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। আবার রেগে গিয়ে বলে, একে তো মিথ্যা কথা বলেছিস আর এখনো বলে যাচ্ছিস। সরি, এবারের মতো মাফ করে দেন। তুই মিথ্যা কথা বলে আবির আর ফাহিমকে ছাড়িয়েছিস, এটা মেনে নিলাম বা মাফ করে দিলাম, কিন্তু তুই আবার কোন সাহসে মুখে সিগারেট নিয়েছিস? সিগারেট না খেলে আমার ভালো লাগে না। আমার কথা শুনে তান্না মাটিতে পড়ে থাকা সিগারেট হাতে তুলে নিয়ে আমার মুখের সামনে ধরলো আর বলল, কেন রে, এই সিগারেটের মধ্যে এমন কি আছে তা খেতেই হবে? এটা না খেলে হবে না? যে খায় সেই বোঝে এর মধ্যে কি আছে, আপনিও ট্রাই করে দেখতে পারেন। আমাকে কি পাগল পাইছিস? এটা মুখে দিব? ওয়াক্তু, কি গন্ধ! এটা গন্ধ হলেও
এর ধোয়াটা অনেক ভালো, একবার খেয়ে দেখেন, মজা পাবেন। এইটা খাবো আমি, এমনিতেই তো আমার বমি আসতেছে। সব দ্বিধা ভেঙে একবার টান দিয়ে দেখেন, অনেক মানসিক শান্তি পাবেন। আমার মানসিক শান্তির প্রয়োজন নেই। আপনি শুধু একটা টান দেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তো আমাকে 2টা থাপ্পড় মেরে দেবেন, সাথে সিগারেট খাওয়া অফ করে দেবেন আজ থেকে। শিওর তো? আমি একটা টান দিলেই তুই সিগারেট খাওয়া অফ করবি? 100%। যদিও এর গন্ধটাই আমার সহ্য হচ্ছে না, তবুও তোর সিগারেট না খাওয়ার কথা ভেবে একটা টান দিচ্ছি। বাহ, আমার জন্য এত চিন্তা, কাহিনী কি? কোনো কাহিনী নাই এখানে, জাস্ট তোর আব্বু আম্মুর কথা ভেবে সিগারেটে টান দিচ্ছি। দিন, তবে টানটা একটু জোরে এবং একটু টাইম নিয়ে দেবেন, তাহলে এর আসল ফিলিংসটা পাবেন। ঠিক আছে, তুই পরে আবার পোল্টি নিবি না তো? আরে না, তবে জোরে টান দিয়ে সাথে সাথে ধোয়াটা গিলে খেয়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই দিলাম টান। তানা কথা বলা মাত্র চোখ বন্ধ করে সিগারেটটা মুখে লাগিয়ে জোরে দিল একটা টান। সিগারেটে টান দেওয়া মাত্রই তানা প্রচুর কাশতে লাগলো এবং তানহার নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বেরোতে লাগলো। এক টানেই তানহার অবস্থা শেষ। তানহার চোখ মুখ লাল হয়ে গেছে। তানা কাশতে কাশতে মাটিতে বসে পড়ে। তানহার এই অবস্থা দেখে আমি এই সুযোগে দিই ভোদর। তানহার হাত থেকে বাঁচার জন্য আমি প্ল্যানটা করেছিলাম। প্রায় 1-2 মিনিট পর তানহা স্বাভাবিক হয়ে যায়। তানহার মুখ থেকে এখনও সিগারেটের অসহ্য গন্ধ বেরোচ্ছে। তানহা পানি দিয়ে তার মুখটা কয়েকবার কুলকুচি করার পর তানহার মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে। তারপর তানহা কয়েকটা চুইনগাম মুখে দিয়ে রাগে গজগজ করতে থাকে। তানহা চুইনগাম মুখে নিয়ে চিবোতে চিবোতেই থানার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। আমার উপর প্রচুর রাগ হচ্ছে তার। এই মুহূর্তে আমাকে হাতের কাছে পেলে যে কী করতো সেটা সে নিজেও জানে না। এদিকে আমি তো তানহাকে বোকা বানিয়ে অনেক খুশি, তবে তানহার এখানে কাশতে থাকা দেখে আমার মোটেও ভালো লাগছিল না। আমি নিজে নিজেকে কয়েকটা গালি দিয়ে বললাম, ধুর, এটা কি করলাম? এমনিতেই তো আমারই দেখতে পারে না, তার উপর আবার এসব করলাম। না জানি কত রেগে আছে আমার উপর। কাল কিভাবে ওনার সামনে যাবো আর কীভাবে পটানোর চেষ্টা করব। দূর, কালকেরটা কালকে ভেবে দেখব। এখন আগে বাসায় যাই। আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আমার আম্মু এসে দরজা খুলে দেয়। আমি ভিতরে গিয়ে ড্রয়িং রুমে বসতেই আমার আব্বু আম্মু আমার দিকে রেগে তাকালো। আমি কিছু বুঝতে পারছি না তারা কেন এভাবে তাকিয়ে আছে। তখন আমি জিজ্ঞাসানু দৃষ্টিতে বললাম, আমি আবার কি করলাম? এভাবে রেগে তাকিয়েছো কেন? হারামজাদা, তোর মুখ থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে কেন? তুই সিগারেট পর্যন্ত খাস? আমার আব্বুর কথা শুনে আমি কি করব বা কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। আমি প্রতিদিন বাসায় আসার আগে একটা চুনগাম মুখে নিয়ে চিবোতে চিবোতে বাসায় আসি, যার ফলে মুখে থাকা সিগারেটের গন্ধ দূর হয়ে যেত। কিন্তু আজ তানহার কারণে আমি সেই চুনগামি খেতে আমার মনে নেই। আমি তো পুরোপুরিভাবে ধরা খেয়ে গেছি। আমি আমার আব্বু আম্মুর দিকে তাকিয়ে আছি আর তারা আমার দিকে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এমন সময় আম্মু বলে, কি রে বল, তোর মুখে সিগারেটের গন্ধ কেন? আসলে কি আম্মু, আমি সিগারেট খাই না, কিন্তু আজ বন্ধুরা জোর করে খাইয়ে দিয়েছে। এগুলো মানুষ খায়, কি গন্ধ, ওয়াক্থু। তুই ছোট্ট বাচ্চা যে তোকে জোর করে খাইয়ে দিয়েছে? সত্য কথা বল, না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। সত্যি কথাই তো বলেছি। ওরা 4-5 জন ছিল, যার কারণে ওদের সাথে আমি পেরে উঠিনি। আমাকে ধরে জোর করে খাইয়ে দিছে। আমার তো তোকে বিশ্বাস হচ্ছে না। আরে আর কিছু বলো না, রাজ হয়তো ঠিক কথাই বলেছে, কারণ ও কোনোদিন ওর মুখ থেকে সিগারেটের গন্ধ পাইনি আমি। ও সিগারেট যদি খেয়ে থাকতো তাহলে আমি প্রতিদিন গন্ধ পেতাম ও বাসায় আসার সময়। হ্যাঁ আব্বু, আম্মু তো ঠিক কথাই বলছে। আমি সিগারেট খেলে আম্মু গন্ধ পেত আমার রুমে। তবু আমার বিশ্বাস হচ্ছে না। এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম যেন তোর মুখে সিগারেটের গন্ধ না পাই। যদি আমার মনে হয় যে তুই সিগারেট খাস, তাহলে সেই দিন বুঝতে পারবি। না আব্বু, আমি এসব সাইপাস খাই না। এসব তো আমার বন্ধুরা খায়, কিন্তু আমি খাই না, আর কোনোদিন খাবো না। এইসব বন্ধু বান্ধব থেকে দূরে থাকবি। আর নেক্সট টাইম আসে ওই সব বন্ধু বান্ধবের সাথে মিশবি না। ঠিক আছে আব্বু, আর মিশবো না। আর মিশতাম না, ওই শালারা যে পরিমাণে চাওড়া। কি বললি? সরি আব্বু। আমি আর কোনো কথা না বলে সোজা উপরে চলে এলাম। আমি উপরে সে বড় একটা স্বস্তির শ্বাস ফেললাম। আর একটু হলেই তো ধরা খেয়ে গেছিলাম। আমার কপালে অনেক দুঃখ ছিল। আমি আমার আম্মুর জন্য কোনোরকম বেঁচে গেছি। আম্মুকে মনে মনে অনেক ধন্যবাদ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। তারপর ডিনার করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে একটা আননোন নাম্বার ফোনে তুললাম। নাম্বারটা হলো তানহার, যা আমি জোগাড় করে নিয়েছি। আমি ফোনে নাম্বারটা তুলে কয়েক মিনিট বসে রইলাম। আমার ভয় করছে কল দিতে। এক পর্যায়ে সাহস করে ফোন করেই বসলাম। প্রথমবার রিং হতেই তানহা ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করে তানহা সালাম দিয়ে বলল, হ্যালো, কে বলছেন? আমি চুপ করে আছি।
কি হলো, কথা বলছেন না কেন? কোনো সমস্যা? সমস্যা তো অনেক। এই এই আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। মানে একটা বড় বিপদে পড়ে পুলিশকে ফোন দিয়েছি, আর আপনি বলছেন কণ্ঠটা চেনা চেনা লাগছে। বলুন, কি বিপদে পড়েছেন আর কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি? আগুন লাগছে হোয়াট? কখন, কোথায়? আমার মনে। মানে? আমার মনে আগুন লাগছে আপনার জন্য। একমাত্র আপনিই পারেনি আগুন নিয়ন্ত্রণ করতে। তুই কে জানি না, তবে তোরে যদি হাতের কাছে পাইতাম পিটিয়ে সোজা করে দিতাম। পুলিশের সাথে ফাজলামি? এত রাতে ফোন দিয়ে ফোন রাখ, কুত্তার বাচ্চা। কথাটা বলে তানহা ফোনটা কেটে দেয়। আমি কোনো কিছু না ভেবে আবারও তানহা নাম্বারে কল দিই। প্রথমবার কেটে দিয়ে দ্বিতীয়বার ফোন দিলে আবার ধরে বলে, আমার রাগ উঠলে কিন্তু লোকেশন বের করে ধরে এনে পিটাবো বলে দিলাম। লোকেশন বের করতে হবে না, আমি রাজ বলছি। প্রথমেই তোর কণ্ঠটা চেনা চেনা লাগছিল। শালা শৈতান, কুত্তা, হাতি, গন্ডার খবিস, তোরা তো আমি দেখে নিব। তুই তখন আমার সাথে ইচ্ছে করে ওইটা কি করলি? তোরে যদি এই মুহূর্তে হাতের কাছে পাইতাম, তোরে কি করতাম আমি নিজেও জানি না। আরে জান, একটু শান্ত হও। এই নাও। এখন তো শান্ত হও। তুই খুব বার বেড়ে গেছিস। তোকে কিভাবে সোজা করতে হয় তা আমার জানা আছে। একবার শুধু তোর দেখা পাই, দেখ কি করি। দেখবো কি করেন। শুধু কাল সকালটা হোক, তারপর দেখতেছি তোকে। ওকে বেবি। এই এই শালা কুত্তা, শেয়াল, বিড়াল, হাতে গন্ডার, জলহস্তি, টিকটিকি, মশা, মাছি, ইঁদুর, তোকে তো। তানহা আর কিছু বলবে তার আগে আমি ফোনটা কেটে দিলাম। তানহা যা গালি দেওয়ার মেশিন অন করেছিল তা বন্ধ হওয়ার নয়। আমি ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘ শ্বাস নেই। আরেকটু হলে তো পুরো দুনিয়ার সব কিছু শুনিয়ে দিত। এটা একটা মেয়ে নাকি অন্য কিছু ভাই? এত গালি কই থেকে আসে? এই মেয়ের আমি কিভাবে পটাবো সেটাই ভাবতে থাকি। মনে হয় ফোনের মধ্যে ঢুকে মারবে এমন একটা অবস্থা। আমি আর কোনো কিছু না ভেবেই তানহার কথা ভেবেই মুচকে একটা হাসি দিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালেই ঘুম থেকে উঠে নাস্তা করে ফাহিমকে কল দিয়ে জানতে পারি যে তারা তানহার বিষয়ে খোঁজ করতে গেছে। তাই সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা হয়নি আবির আর ফাহিমের সাথে। রাত প্রায় 10টা বাজে এমন সময় আবির আর ফাহিম আমাকে ফোন দিল আর 3 রাস্তার মোড়ে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই আমি 3 রাস্তার মোড়ে এসে পৌঁছাই। আমি আবির আর ফাহিমের কাছে গিয়ে বললাম, বল, কিছু কি জানতে পেরেছিস? আরে মামা, তুই চিন্তা করিস না, A to Z সব খবর নিয়ে এসেছি ভাবির ব্যাপারে। কিন্তু কি? কিন্তু ওই যে ট্রিট। আগে সব কিছু বল, টেনশন হইতেছে আমার, তারপর ট্রিট দিতেছি তোদের। আরে মামা, টেনশন নিস না, যে খবর এনেছি যা শুনে তুই খুশিতে নাচবি, আর তোর আর ভাবির পথের কাটাও দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল আগে তোদের ট্রিট দিই। 3 জন মিলে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বের হই। হাতে একটা করে স্পিড ক্যান, সাথে একটা করে সিগারেট নিয়ে আমরা খেতে খেতে এক জায়গায় এসে দাঁড়াই। বল এখন তানহার ব্যাপারে সব কিছু। আমাদের মাঝখানের কাঁটাটাকে আর সে কাঁটাটা কীভাবে উপরে ফেলবো? ফাহিম চুপ করে আছে। তারপর ফাহিম এক এক করে সব বলতে থাকে তানহার বিষয়ে। তানহা আগে কোথায় থাকতো না থাকতো, তানহার বয়ফ্রেন্ড আদৌ আছে নাকি। ফাহিমের সব কথা শুনে আমি একটা দীর্ঘ শ্বাস নিয়ে মুচকে একটা হাসি দেই। ভাবতেই পারিনি তানহা আর আমার মাঝখানের কাঁটাটা এভাবে নিজে নিজেই সরে যাবে, যার জন্য আমাকে কিছুই করতে হবে না। তানহার সাজানো পৃথিবী বলতে কিছুই নেই, যা কল্পনা মাত্র। তাহলে চলুন আপনাদের শুনিয়ে নেই ফাহিম আমাকে কেমন কথা বলল তানহার বিষয়ে, যে আমাদের মাঝখানে কাঁটাটা নিজেই সরে গেল, এবং কেন তানহার সাজানো মহাশূন্য বৃত্ত নামক পৃথিবীকে, যার নাম দিয়েছিল তানহার পৃথিবী, সেটা কেনই শুধুমাত্র কল্পনা। তাহলে চলুন শুনিয়ে নেই। ভাবির আগের বাসা হচ্ছে জায়গায়, তার আব্বু আম্মু সহ তারা বর্তমানে আমাদের এইখানে থাকে। আর ভাবির কোনো ভাই বোন নেই, তিনি একাই। আব্বে হালা, এগুলো পরে বল, আগে বল তার বয়ফ্রেন্ডের কি খবর। তার বয়ফ্রেন্ডের কথা শুনলে তুই সেন্স হারিয়ে ফেলতে পারিস। কি এমন কথা যা শুনে আমি অজ্ঞান হয়ে যেতে পারি? ভয় পাবি না তো? রাজ কখনো কাউকে ভয় পায় না, এখন বল। কথাটা হচ্ছে ভাবির কোনো বয়ফ্রেন্ড নাই। ভাবি তোকে মিথ্যা কথা বলেছে। আব্বে হালা, তোর মারতে যে পরিমাণ মন চাইতেছে, মনে হয় মেরে গুলিস্তানের মোড়ে তোরে ফেলে দিয়ে আসি। এ সামান্য একটা কথা এভাবে কেউ বলে? তোর হাসি বন্ধ কর। ভালোভাবে খোঁজ নিয়েছিস যে তানহার বয়ফ্রেন্ড নেই? আমার 20 বছরের অভিজ্ঞতা বন্দুকের গুলি মিস যাবে, কিন্তু আমার তথ্য সঠিক হতে মিস যাবে না। তোরে তো আগেই বলছিলাম আমার সন্দেহ আছে। হুম। আচ্ছা থাক, আমি আমার হবু বউয়ের থেকে ঘুরে আসি। আচ্ছা যা। যাবো কিভাবে? যেতে তো ভয় করছে। কেন ভয় করছে কেন? কেননা ওয়েট তোকে বোঝাচ্ছি। আমি কথাটা বলে আবির আর ফাহিমকে কয়েকটা মেরে নেই। আমার মার খেয়ে ফাহিম বলে, আরে মামা,
হাঁকাও মারছিস? হাঁকাও না, তোরা কাল আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেলি, পরে আমি কোনো রকম যান বাঁচিয়ে পালিয়েছি তানহার কাছ থেকে। তাহলে থাক, তোর যাওয়া লাগবে না। না থাক তোরা, আমি গেলাম। কি আর করব, সর্বস্ব 2টা থাপ্পড় মারবে আর কি। কথায় কথায় যে পরিমাণ থাপ্পড় মারে। আচ্ছা যা, বেঁচে থাকলে দেখা হবে। দোয়া করিস দোস্ত। তারপর আমি আবির আর ফাহিমের কাছ থেকে চলে আসি থানার উদ্দেশ্যে। থানায় যাওয়ার আগে একটা গোলাপ ফুল এবং একটা চিঠি নিয়ে আসি। আমি থানার সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢোকার সাহস হচ্ছে না। অতি কষ্টে বুকে একটু সাহস জুগিয়ে ভেতরে ঢুকলাম। সোজা তানহার টেবিলের সামনে এসে গোলাপ ফুলার চিঠিটা ফেলে দিলাম। আমি তানহার টেবিলে গোলাপ ফুলার চিঠি ফেলে দিয়ে তানহার দিকে তাকিয়ে দেখি তানহার রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার তো প্রাণ যায় যায় অবস্থা। আমি তানহার রাগী দৃষ্টি দেখে সুরসুর করে থানা থেকে বেরিয়ে যেতে লাগলাম। আমি কয়েক পা হাঁটতে তানহা আমার সামনে চলে আসে। তানহার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তানহার এভাবে তাকানো দেখে আমি আমার 2 হাত দিয়ে গাল দুটো ধরে ফেলি। এমন সময় তানহা আমার কলা ধরে টানতে টানতে জেলের ভিতর ঢুকিয়ে দেয়। আমাকে জেলের ভিতর ঢুকিয়ে তানহা আমার সামনে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। আমি ভাবতে পারিনি এভাবে হঠাৎ করে তানহা আমাকে থাপ্পড় মেরে দেবে। গালে হাত দিয়ে আমি তানহার দিকে তাকিয়ে আছি। এমন সময় তানহা আমাকে বলল, কিরে, কাল তো ফোনে খুব উম্মা দিতেছিলি, এখন থাপ্পড় খেতে কেমন লাগে? আর তুই কাল রাতে কি করলি? সিগারেট খেয়ে আমাকে মারার প্ল্যান করেছিলি? আমি আবার মারার প্ল্যান কেমনে করলাম? আমার কাছে সিগারেট খেতে কেমন লাগে সেটাই তো বলেছি। এখন আপনি যদি টান দেন সেটা আমার কি দোষ? সম্পূর্ণ দুষ্ট তো, কারণ তুই আমাকে মিথ্যা কথা বলে সিগারেট খেয়েছিস। মিথ্যা কথা কি আমি একা বলেছি? আপনিও তো মিথ্যা কথা বলেছেন। আমি আবার কখন কি মিথ্যা কথা বললাম? ওই যে 2 দিন আগে রাতে বললেন আপনার বয়ফ্রেন্ড আছে, এই কথাটা তো পুরাই মিথ্যা। মানে ওই কিভাবে জানলি? হাঁকাও ঢপ মারতেছিস তাই না? আমি কোনো ডপ মারতেছি না, আপনার বিষয়ে সব খোঁজখবর নিয়েছি আমি। তুই আমার খোঁজ খবর কেন নিবি? ভবিষ্যৎ বউ বলে কথা, একটু তো খোঁজখবর নিতেই হয়। একে তো কাল রাতে উম্মা উম্মা বলে বলে আমার রাগ উঠিয়েছিস, এখন কিন্তু রাগ উঠাবি না। মানে চুমু দিলে আবার রাগ ওঠে নাকি? চুমু দিলে তো রাগ ভাঙে। সেই চুমো আর এই জোর করে ফোনে উম্মা দেওয়া চুমো এক না। ওয়েট, দেখাইতেছি এক কিনা। কথাটা বলার সাথে সাথেই আমি তানহার মাথার পিছনে হাত দিয়ে নিজের ঠোঁটের সাথে তানহা ঠোঁট এক করে দিই। আমি আচমকা এমন করে বসায় তানহা তো ব্যবসাকে খেয়ে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। আমি এমনটা করবো তাও কল্পনায় ভাবিনি। আমার তো সেই ফিলিংস হচ্ছে, আর তানহা তো সেই ঘোরের মধ্যে দাঁড়িয়ে আছে। প্রায় 1 মিনিট পর আমি তানহাকে ছেড়ে দিই আর নিজের ঠোঁট মুছে নেই। তানহা কিছু বলছে না, দাঁড়িয়ে আছে। এমন সময় তানহার হাত আমার গালে চলে আসে, ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় আমাকে এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তানহা এভাবে বেরিয়ে যাওয়ার সময় আমি পেছন থেকে বললাম, চুমোটা কিন্তু সেই ছিল, এরকম কিসের জন্য 2টা কেন, 4টা থাপ্পড় খেতেও রাজি প্রতিদিন। আমার কথা শুনে তানহা কিচ্ছু বলল না, জাস্ট একবার আমার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ চলে গেল, রাত প্রায় 11টা। এমন সময় তানহা আমার সামনে এসে আমাকে ছেড়ে দিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, বাসায় চলে যা, তোর আব্বু আম্মু চিন্তা করছে। কি ব্যাপার, হঠাৎ ছেড়ে দিচ্ছেন যে? ছেড়ে দিলেও দোষ, রেখে দিলেও দোষ। বেশি কথা না বলে চুপচাপ বাসায় চলে যা। কাহিনী কি বলুন তো? তখন থেকে আপনাকে অন্যরকম লাগছে। কেমন লাগছে? আমার গার্লফ্রেন্ড লাগছে। তোরে তো আমি, তুই যাবি এখান থেকে? এত রাগ দেখান কেন? যাচ্ছি। আমি আর কথা না বলে চলে যেতে লাগলাম। কয়েক পা এগিয়ে আবার পিছনে এসে তানহাকে বললাম, রাত তো অনেক হলো, আপনি বাসায় যাবেন না? সেটা তোর ভাবতে হবে না, তুই যা, আমি একটু পরে যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করলাম, একটু পর একসাথে যাব। তুই যাবি নাকি আমার জেলে ঢুকিয়ে দিব? যাচ্ছি। এত জেলে ঢোকার ভয় দেখান কেন? আমি আর কোনো কথা না বলেই থানা থেকে বেরিয়ে বাসায় না গিয়ে সোজা অন্য একটা জায়গায় চলে যাই। এদিকে আমি বেরিয়ে আসার পর তানহা টেবিলে বসে শুধু আমার কথাই ভাবতে থাকে। তানহা বর্তমান আমার কথাই ভেবে চলেছে সারাক্ষণ, সবসময় শুধু আমার কথাই ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তানহা সব কিছু ভাবতেছে আর মুসকে মুসকে হাসছে। পরিশেষে তানহা নিজের ঠোঁটে আলতো করে হাত রেখে হেসে ওঠে। তানহা আর কিছু না ভেবে মুসকে একটা হাসি দিয়ে আমার দেওয়া চিঠিটা আর ফুলটা যত্ন করে তুলে রেখে থানা থেকে বেরিয়ে যায়। বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 10 মিনিটের মধ্যে বাসায় চলে যায় তানহা। তানহা বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তখন তানহা বলল, আম্মু দরজার কাছে বসে কি আমার জন্য অপেক্ষা করছিলে নাকি, যে কলিং বেল দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিলে? অপেক্ষা না করে উপায় আছে? তুই যে শুরু করেছিস। আমি আবার কি করলাম? কি করেছিস মানে? কারণে অকারণে মানুষকে জেলে ঢুকিয়ে দিস,
সবসময় চং থাকবার মানুষ বিনা দোষে। আমি আবার কারে অকারণে জেলে ঢুকালাম? আর এসব কে বললো তোমায়? একটা ছেলে এসে তোর নামে এসব বিচার দিয়েছে, আর ছেলেটা ভিতরেই আছে। কে ছেলেটা? চলো তো দেখি। তান্না তার আম্মুর সাথে দরজা লক করে ভেতরে যেতে নেবে এমন সময় কোত্থেকে যেন আমি চলে যাই তান্নার সামনে। আমি তুই আমার বাসা পর্যন্ত চলে এসেছিস? তোরে তো আজকে কুচি কুচি করব। দেখছেন আন্টি, বলেছিলাম না? এখন বিশ্বাস হলো আমার কথা? এখানে আম্মু আছে, না হলে এতক্ষণে 2-4টা পড়ে যেত তোর গালে। বেরো আমার বাসা থেকে, বেরো। কি 2-4টা পড়ে যেত গালে? ওই যে আন্টি পাপ্পি দেওয়ার কথা বলছে, তখন একটা দিয়েছিল তো। কি বললি? আবার বল। তোরে তো আমি আজকে কাঁচা চিবিয়ে খাবো। তানা অনেক রেগে গেছে। তানা আমাকে পেটাতে পেটাতে বাসা থেকে বের করে দেয়, আর আমার মুখের উপর অনেক রেগে দরজাটা লক করে দেয়। আমি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসি। আমি তানহাদের বাসা থেকে নিজের বাসায় চলে আসি। কলিং বেল চাপ দিতে কিছুক্ষণ পর আম্মা এসে দরজা খুলে দেয়। আমি আম্মুর হাতে খাবার খেয়ে সোজা রুমে চলে আসি। আমি রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি রাত প্রায় 12:30-এর কাছাকাছি। আমি আর কোনো কিছু না ভেবেই তানহা নাম্বারে কল দিই। একবার রিং হতেই সাথে সাথে তানহা ফোনটা রিসিভ করে, যেন আমার কলের জন্য অপেক্ষা করছিল। তানহা কল রিসিভ করে বলে, কিরে, তোর কি লজ্জা শরম নাই? আজকে আবার ফোন করেছিস? বাহ, একবার কল দিতে নাম্বারটা চিনে ফেললেন। ভালোবাসা না থাকলে এটা হয় না। নিশ্চয়ই নাম্বারটা সেভ করে রেখেছিলেন। মামা মানে? আমি কেন তোর নাম্বার সেভ করতে যাব? আমার কি ঠেকা পড়ছে? ঠেকাই তো পড়ছে। মনে হয় আমার কলের জন্য অপেক্ষা করছিলেন। শুধু শুধু রাগ উঠাবি না। ফোন কাট, ছাগলের 1 নাম্বার বাচ্চা। ফোন কি শুধু আমি কাটতে পারি, আপনি পারেন না? আসল কথা হলো, আমার সাথে কথা বলার ইচ্ছে জন্মেছে আপনার। আমার কথাটা বলা শেষ হতেই তানা ফোনটা কেটে দেয়। সাথে সাথে আমি আবার তানাকে কল দিই। তানা ফোনটা রিসিভ করে রাগী গলায় বলে, কিরে, ছাগলের 3 নাম্বার বাচ্চা, আবার ফোন দিলি কেন? আপনি ফোনটা রিসিভ করলেন কেন? ঠিক আছে, তাহলে কেটে দিচ্ছি। এই না, একটা জিনিস এখনো পাওয়া বাকি আছে আপনার থেকে। মানে? মানে হলো এই যে, যাও এবার ঘুমাও। তানা কিছু বলার সুযোগ না দিয়ে আমি ফোনটা কেটে দিলাম, কারণ এতক্ষণে বাংলার ঐতিহাসিক সব গালি আমার শোনা হয়ে যেত। আমি আর কোনো কিছু না ভেবে তানার একটা ছবি বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল প্রায় 3 মাস। এই 3 মাসে আমি প্রতিনিয়ত তানার পিছনে ঘুরঘুর করেছি। প্রতিদিন একটা করে চিঠি দেওয়া, একটা করে গোলাপ দেওয়া, যেটা আমার প্রতিদিনের রুটিন। এই 3 মাসে আমি নিজেকে বিন্দুমাত্র চেঞ্জ করিনি। তানহা আমার ডাকে সাড়া দেয়নি। আমি বুঝতে পারছি না তানহার মনে কি চলছে। তানা কি আমাকে ভালোবাসে না কি, এটাই আমি বুঝতে পারছি না। আমি প্রায় সব সময় তানাকে রাগিয়ে দেই, যার ফলে আমি ঠাস ঠাস করে থাপ্পড়ও খাই প্রতিদিন। তানহা মাঝে মাঝে রেগে আমাকে জেলে ঢুকিয়ে দেয়, আবার কিছুক্ষণের মধ্যে কিছু একটা ভেবে ছেড়েও দেয়। কোনো সময় ভালোভাবে কথা বলে, তো কোনো সময় রাগী দৃষ্টিতে কথা বলে। এভাবেই চলে যায় 3 মাস। এই 3 মাসে আমি তানহাকে একটু দুর্বল করতে পারিনি নিজের ভালোবাসার প্রতি। 3 মাস পর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম থানায়, মানে তানহার উদ্দেশ্যে। আমার কাছে এখন সকাল সকাল বলতে বেলা 10টা। আমি একটা সিগারেট ধরে খেতে খেতে থানায় চলে এলাম। আমি আসার সময় প্রতিদিনের ন্যায় আজও একটা গোলাপ ফুল আর একটা চিঠি নিয়ে এসেছি। আমি সোজা তানহার টেবিলে গিয়ে গোলাপ ফুল আর চিঠিটা রেখে দিয়ে বললাম, কিছু জরুরি কথা আছে আপনার সাথে। আমি জানি তুই কি বলবি, তাই সময় নষ্ট না করে এখান থেকে যা আমার কাছ থেকে। রাখুন আপনার কাজ। আমি আর শেষবারের মতো বলছি, আমার কথাটা মন দিয়ে শুনুন। বল, কি বলবি? জানি না আপনি আমাকে ভালোবাসেন কিনা, আমি কিন্তু আপনাকে অসম্ভব ভালোবাসি। আপনাকে কখনো ভুলতে পারবো না আমি। প্রায় গত 3 মাস ধরে আমি আপনাকে পাগলের মতো ভালোবেসে গেছি। তার বিনিময়ে আপনি আমাকে কিছুই বলেননি। আমি আর পারতেছি না এসব নিতে। আমি সোজাসাপটা কথা বলছি, আপনি আমাকে ভালোবাসেন কিনা। এই 3 মাসে আমি কি আপনার মনে জায়গা করে নিতে পেরেছি, নাকি আপনার মনে এখনও শূন্য? আমি কি আপনার মনে আমার ভালোবাসা সৃষ্টি করতে পেরেছি, নাকি আমি ব্যর্থ? আপনার কি এই 3 মাসে একবার আমার জন্য মনে হয়নি যে আমি ভালোবাসার যোগ্য কিনা, আমি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা? আমি কি এতটাই খারাপ যে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই? নাকি আমাকে রাস্তার ছেলেদের মতো মনে হয় আপনার? আমাকে কি একবারের জন্য বিশ্বাস করা যায় না? আপনি শুধু একবার আমার হাতটা ধরুন। কোটি মানুষের মধ্যে আমি শুধু আপনাকে ভালোবেসে যাব সারা জীবনের জন্য। আপনি কি আপনার সাজানো পৃথিবীতে আমাকে বসবাস করতে দিবেন নাকি না? পরিশেষে একটা কথাই বলতে চাই, এই বকাটের হাতটা একবারের জন্য ধরেই দেখুন। আমি আপনার জন্য নিজের পুরোটা লাইফ চেঞ্জ করে দেব। আপনার মনের মতো হয়ে সমাজে আপনার যোগ্য হয়ে উঠব। আপনি কি আমাকে আপনার সাথে জ্যোৎস্না রাতে রেল লাইনের ওপর হাঁটার অধিকার দেবেন? অনেক অনেক ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে ভালোবেসে যাব, সেই অধিকারটুকু আমার চাই। তা না আমার কথা চুপ করে শুনছে, কিছু বলছে না।
তানা ভাবতে পারিনি আমি এমন কিছু একটা করে বসবো আজ। তানা কিছু বলছে না, চুপ করে আমার কথাগুলোই শুধু ভেবে যাচ্ছে। চুপ করে না থেকে হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ বললেও আপনি আমার, না বললেও আপনি আমার। কারণ রাত যেটা চায় সেটা যে কোনো মূল্যেই চাই। জাস্ট মনের অনুভূতিটা প্রকাশ করলাম। এখন আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। মনের অনুভূতি প্রকাশ, সাথে আবার থ্রেট। এখানে থ্রেটের কিছু নেই, যেটা সত্য সেটাই বললাম। এখন বলেন আপনার মতামত কি? যদি আপনার মতামতে কোনো কিছু যায় আসে না তবু। এই যে 3 মাসে তুই আমার সাথে যেসব করেছিস, এই যে 3 মাসে প্রতিদিন ফুল দেওয়া, চিঠি দেওয়া, ভালোবাসি কথাটা বলা, এসব কি তুই মন থেকে মিন করে বলিস নাকি আবেগের বশে? উপরের কথাগুলো কি আবেগের বশে? 90 দিনে 88টা চিঠি, 88টা গোলাপ ফুল, সাথে অগণিত ভালোবাসি কথাটা বলা, সাথে থাপ্পড় খাওয়া, এসব কি আপনার আবেগ মনে হয়? আমি যা বলেছি সব মন থেকে মিন করে বলেছি। এটা আমার ক্ষণিকের আবেগ না, এটা আমার সারা জীবনে জমানো ভালোবাসা। যে ভালোবাসা একদিন নয়, ধীরে ধীরে আপনার প্রতি জন্ম হয়েছে। আচ্ছা, আপনি কখনো দেখেছেন আমি অন্য কোনো মেয়ের পিছিয়ে ঘুরেছি বা কাউকে গোলাপ চিঠি দিয়েছি কিনা? যা দিয়েছি শুধু আপনাকে, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি কি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেখেছেন আমায় কখনো? তানা চুপ করে আছে, কিছু বলছে না, কারণ তানহা জানে আমি তাকে কতটুকু ভালোবাসি। আর আমি যা করেছি সব মন থেকে তানহার প্রতি ভালোবেসে করেছি। আমি আবারও কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা, আমি যে আপনাকে প্রতিদিন গোলাপ চিঠি দেই, আপনি কি চিঠিগুলো খুলে কোনো দিন দেখেছেন? আমি এসব কথা বলার মাঝেই এমন একজন এখানে এসে উপস্থিত হলো, যার কারণে আমরা দুজনেই ভয়ে শেষ। তো বলুন তো, এরপর কি হয়েছে? অবশ্যই এটা জানার জন্য এর পরের পর্বে অপেক্ষা করা হবে। এরপরেই সবগুলো পর্ব একসাথে দেওয়া হবে। তো গল্পটা কেমন হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।